This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরহাদ হাকিম একটু চটজলদি রিয়াকশন দিয়েছেন, ফলে তিনি যেটা বলেছেন সেটা যে বেলা গড়াতেই কতটা ধাক্কা খাবে তখনও তিনি জানতেন না। কেন ধাক্কা খাবে ক্রমশ প্রকাশ্য আপনাদের শোনাবো, সবটা বোঝাবো আপনাদের, কিন্তু যেটা বললেন সেটার থেকে তো কতগুলো জিনিস একটু বলে নিই আপনাদের। দেখুন, সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি চান যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্ত শেষ হবে। ওই নিগৃহীতা তিলোত্তমার বাবা মাকেও তিনি সেটাই বলেছেন, কড়া শাস্তি হবে তিনি আশা করেন, এবং যত দ্রুত সম্ভব তিনি অভিযুক্তকে ধরার ব্যবস্থা করবেন, এটা তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। পুলিশ তার হয়ে সেই কথা রেখেছে, অভিযুক্তকে ধরে ফেলেছে। মুখ্যমন্ত্রী তিনি তার চরম শাস্তি, প্রয়োজনে অভিযুক্তের চরম শাস্তির ব্যবস্থা হওয়ার কথা মানে তিনি মনে করেছেন এটাই হওয়া উচিত আর কি। ফিরহাদ হাকিমও আজ কামদুনি কাণ্ডের কথা উল্লেখ করেছে, বলেছেন কামদুনি কাণ্ডেই বোঝা গেছে এই সমস্ত বিষয়ে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশের ব্যাপারে রাজ্য কতটা দক্ষ। কিন্তু একটা পার্ট তিনি হয় ভুলে গেছেন অথবা আজকে এখানে বলাটার খুব একটা জরুরি বলে মনে করেনি। শেষ পর্যন্ত যে এই কামদুনি কাণ্ডে ফাঁসি সাজাপ্রাপ্ত দুজনের যাবজ্জীবন হয়ে গেছে, সাজা কমে, আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজনকে বেকসুর খালাস দিতে বাধ্য হয়েছে হাইকোর্ট, এবং এই পুরোটার জন্য এই সাজা কমে যাওয়া বা বেকসুর খালাস হওয়া সব কিছুর জন্য দুর্বল তথ্য প্রমাণ পেশ করা যেটা পুলিশ করেছে সেটাই দায়ী। এটা কিন্তু ফিরহাদ হাকিম এড়িয়ে গেছেন। ওই বললাম এড়িয়ে গেছেন না, ভুলে গেছেন অথবা জানতেন না, কিছু একটা হবে হয়তো। তারপরেও বলছি আমরা আশাবাদী, ভীষণ রকম আশাবাদী যে তিলোত্তমার এই মর্মান্তিক পরিণতির জন্য যে বা যারা দায়ী তাদের পরিণতি এই কামদুনির সাজাপ্রাপ্তদের মতো হবে না। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ তিলোত্তমার ধর্ষণ আর খুনে অভিযুক্ত বা অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে পারবে। আমাদের বিশ্বাস, আমাদের এই ভরসাটা কার জন্য পোক্ত হয়ে গেছে জানেন? কারণ কলকাতা পুলিশ কমিশনার মেহেত গোয়েল বলেছেন তো যে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই তদন্তটা করছেন, তদন্তের কোনো দিক তারা ছাড়ছেন না, মানে একটা ফুল প্রুফ ব্যবস্থার দিকে এগোচ্ছে পুলিশ। আর একটা কথা যেটা আপনারা আমার মুখ থেকে কথা কেড়ে নিয়েও হয়তো বলে ফেলতে পারেন, হ্যাঁ তাই চটজলদি বলেই ফেলি, পুলিশ তো একজনকে গ্রেফতার করেছে, তাহলে আমি কেন ভাবছি ওই বললাম একাধিক লোকের কথা, যে বা যারা মানে তো একাধিক লোক, এই সম্ভাবনার কথা কেন বলছি? তার কারণও তো পুলিশ কমিশনার তিনি তো বলেছেন যে সঞ্জয় একা ছিল নাকি তার আরও সঙ্গী সাথী ছিল, এই সমস্ত কিছু তারা খতিয়ে দেখছেন। মানে তিনি উড়িয়ে দেননি যে আরও কেউ থাকতে পারে, শুধু একাই সঞ্জয় ছিল নির্দিষ্ট করে তিনি এটা বলেননি। ফলে আমরা ধরে নিতে পারি এই সম্ভাবনাটা এখনও জীবিত। তাই আপাতত আমরা এই বিষয়টাকে মাথায় রাখছি, কারণ রাতারাতি সঞ্জয়কে ধরলেও আরও কারো যে এইখানে যুক্ত থাকার সম্ভাবনা আছে, পুলিশ নিজেই সেই রাস্তাটা খুলে রাখছে। আমাদের বলেছেন আপনারা একটু চলে আসতে পারবেন, আপনার মেয়ে অসুস্থ। সে রেস্টের জন্য গেছিল, তাতেও যদি সেটাতে বলা হয় একা কেন কোথায় গিয়ে বসে আছে, সেটা তো একদমই সমর্থন করার মতো কথা না। যখন গাড়িতে তখন বলছে আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। প্রথমে অসুস্থতা, তারপর আত্মহত্যা, শুরু থেকেই নানা ব্যাখ্যা ছড়াচ্ছিল। আসলে ছড়ানোর চেষ্টা হচ্ছিল। শহর তিলোত্তমার বুকে সরকারি হাসপাতালে ডিউটি চলাকালীন অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হলো জলজান্ত এক তিলোত্তমার দেহ। তারপর শুক্রবার সকাল থেকে সন্ধে ধর্ষণ ও খুনের যাবতীয় ইঙ্গিত থাকলেও একদিকে হাসপাতাল, অন্যদিকে প্রশাসনের তরফে রহস্য মৃত্যুটুকুও শিকারের অনীহা দেখা গেল কেন? যদিও চিকিৎসক থেকে চিকিৎসক পড়ুয়া শুরু থেকেই ধর্ষণ ও খুনের অভিযোগে সরব, সন্ধ্যেতেই TV9 বাংলার হাতে চলে এসেছিল ইন্টারনাল রিপোর্ট, যেখানে ম্যাজিস্ট্রেটের কাছে কয়েকজন প্রত্যক্ষদর্শী বা সাক্ষীর বয়ান ছিল, যে বয়ানে স্পষ্ট হয়ে যায় এটা ভয়ঙ্কর ও নির্মম এক হত্যা। ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছে পুলিশ। 24 ঘন্টার মধ্যে একজনকে ধরাও হয়েছে। কিন্তু কি হয়েছিল সেই রাতে? সূত্রের দাবি,
বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক পড়ুয়া তিলোত্তমা। চিকিৎসক ও তার সহকর্মীরা বাইরে থেকে খাবার আনান। রাত 12:30 নাগাদ ফুড ডেলিভারি সংস্থা খাবার দিয়ে যায়। সেমিনার হলে 5 জন একসঙ্গে খাওয়া দাওয়া সারেন। খাওয়ার পর বাকিরা চলে যান। এরপর তিলোত্তমা নাকি মোবাইলে নীরজ চোপড়ার জ্যাভলিন ছোড়া দেখেন। পুলিশ সূত্রে খবর, সেমিনার রুমে এসি থাকায় সেখানেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। লাল কম্বল জড়িয়ে ঘুমোচ্ছিলেন তিলোত্তমা। তারপরেই সেমিনার রুমে প্রবেশ করে অভিযুক্ত। পুলিশের প্রাথমিক তদন্তে দাবি এটাই। আর এখানেই প্রশ্ন, একজনই কি ঢুকেছিল সেই সময়? 25 বছরের প্র্যাকটিস লাইফে আমি দেখেছি যে কাউকে একজন শিখণ্ডী করা হয়, মূল যে অভিযুক্ত, মূল যে দোষী, তাকে আড়াল করা হয়। তাকে যেভাবেই হোক তার উপরে আরো প্রভাবশালী লোকের হাত থাকার জন্য তাকে আড়াল করার চেষ্টা হয়। স্বচ্ছভাবে একটা বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো। যে সমস্ত কথা ওর বাবা মার কাছে শুনলাম, ওটা একটা লোকের মুখে শুনলাম। কেনই প্রশ্ন? সূত্রের খবর, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তিলোত্তমার দেহে 10 ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতিতার 2 চোখ দিয়ে রক্তক্ষরণ, মুখে রক্ত ও নখের দাগ, যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ, বাঁ পায়ে পেটে আঘাতের চিহ্ন, বাঁ পায়ের গোড়ালিতে আঘাত, ঘাড়ে ক্ষতের দাগ, ডান হাতের অঙ্গুরীয়তে আঘাত। বিভৎস, পাশবিক। সূত্রের খবর, টানা ডিউটির কারণে ক্লান্তিতে গভীর ঘুমিয়েছিলেন তিলোত্তমা। ঘুমন্ত অবস্থাতেই তাকে ধর্ষণ করে নাকি খুন করা হয়। আপাতত তো এটাই মনে করছে পুলিশ। সেমিনার রুমে কোনো সিসি ক্যামেরা নেই। তার কাছাকাছি এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরেই অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, রাত 3টের পর ধর্ষণের ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 4টে নাগাদ বিল্ডিংয়ে ঢুকছে সঞ্জয়, 4:30 নাগাদ সে বিল্ডিং ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সকালে হাসপাতালে এক রোগীর অবস্থার অবনতি হলে সকাল 9টা নাগাদ তিলোত্তমার খোঁজ শুরু করেন তার সহকর্মীরা। সেমিনার রুমে অর্ধনগ্ন অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পাশে পড়েছিল ওই লাল কম্বল, মোবাইল, ল্যাপটপ এবং একটি ব্লুটুথ হেডফোন। এই হেডফোনের সূত্রেই নাকি অভিযুক্তকে ধরা হয়েছে। নীল রঙের ম্যাট্রেসের ওপরে পড়েছিল তিলোত্তমার দেহ। দেহের ওপরের অংশে গোলাপি রঙের কুর্তি ছিল, পরনে জিন্স। অন্তর্বাসটা মৃতদেহের বাঁদিকে পড়েছিল। দেহের পাশ থেকে ভাঙা ক্লিপ, চশমার টাটি উদ্ধার হয়েছে। ম্যাট্রেসের মৃতের প্রচুর চুল পাওয়া গেছে। ম্যাট্রেসে ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্তের দাগ। আপনাদের কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। গালে বা গলায় কিছুটা, আর কিছুটা ঠোঁটে মাখতে হয়ে গেছে। যে ইনজুরি, যেগুলো প্রত্যেকটা ইনজুরি যদি মনে করুন এমন প্যাটার্ন হয়েছে, একজন লোক একরকম করলো, আবার সেই আবার আরেক রকম করলো, এইটা সাধারণত হয় না। সে মানে রেয়ার আর কি। যদি হয় কয়েকজনদের, বেশিরভাগ ক্ষেত্রেই মোর দ্যান ওয়ান সেট অফ ইনজুরি ইন্ডিকেট দ্যাট মোর দ্যান ওয়ান অ্যাসেলেন্ট। একজনের পক্ষে একটা এটা করলো আবার ওটা করলো, এইটা সাধারণত হয় না। সিভিক পুলিশ একজনের পক্ষে কোনো দিন একটা বাইরের সেটা সম্ভব নয়। একা নাকি অনেকজন, নাকি একাই 100? অনেকটা ওই নেপোলিয়ান বোনাপার্টের মতো বীর পুরুষ। নেপোলিয়ান স্বপ্ন দেখতেন গ্রিক সম্রাট আলেকজান্ডারের মতোই তিনিও বিশ্বজয়ী হবে। মানে তাকে আমরা ধরে নিয়েছিলাম যে কেউ এখন বিশ্বজয়ীর কথা বলতেই নেপোলিয়ানের কথা বলা হয়, অর্থাৎ একটা এক্সেপশনাল, একাই 100। এই ফরেন্সিক এক্সপার্ট বলছেন ময়নাতদন্তের রিপোর্ট দেখে তার মনে হচ্ছে যেভাবে আরজিকর হাসপাতালের সেমিনার হলে একাধিক ধরনের আঘাতের চিহ্ন, একাধিক ধরনের অত্যাচারের চিহ্ন রয়েছে এই তিলোত্তমার ওপর, সেটা যদি কেউ একজন করে থাকে তাহলে সে হয় একাই 100 অর্থাৎ নেপোলিয়ানের মতো বীর, অথবা একাধিক লোক। একাধিক লোকের সম্ভাবনাটাই সব থেকে বেশি সন্দেহ করছেন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ অজয় গুপ্ত। ফলে বুঝতে পারছেন তো, এই ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এক্ষেত্রে তার আগের অভিজ্ঞতা অনুযায়ী তিনি যে নির্ভুল ছিলেন, মানে যে ধরনগুলোর পরিপ্রেক্ষিতে যে সমস্ত বিচারগুলো বিচার করে তিনি এই কথাটা বলছেন, সেটার সপক্ষে তিনি সেই সার্জেন্ট বাপি সেনের হত্যাকাণ্ডের কথাটা উল্লেখ করেছেন। সেখানেও কিন্তু তিনি ওই আঘাতের ধরন, তিনি নিজে ময়নাতদন্ত করেননি, কিন্তু তিনি এই ময়নাতদন্তের রিপোর্ট দেখে তিনি কিন্তু উল্লেখ করে দিয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে যে এখানে কিন্তু একাধিক লোক যুক্ত রয়েছে। সেটাই আলটিমেটলি দেখা গেছিল। আর রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তো বললেন তারও সন্দেহ, এরকম ঘটনাটা একজন একার পক্ষে ঘটানো কার্যত অসম্ভব। দেখুন,
এত অভিজ্ঞ মানুষজন যখন সন্দেহটা প্রকাশ করছেন, তখন আমরা সাংবাদিকরা এখনই কি করে বেনিফিট অফ ডাউট দিয়ে দিই বলুন তো? ফলে এত প্রশ্নগুলো যে করছি না, সেই জন্যে সেগুলো এর থেকে উঠে আসছে। পুলিশের যাবতীয় তৎপরতার কথা মাথায় রেখেও বলছি, সব কিছুর মধ্যে আরও কয়েকটা প্রশ্ন তো ওঠে। প্রশ্ন নম্বর 1, প্রমাণ হিসেবে এখন পর্যন্ত একটা ছেঁড়া ব্লুটুথকে হাতিয়ার করছে পুলিশ, যে ছেঁড়া ব্লুটুথটা ওই তিলোত্তমার পাশে ওই সেমিনার হলে পড়েছিল। ক্যামেরার যে ছবি, সেখানে নাকি দেখা গেছে যে অভিযুক্ত সঞ্জয় রায় যখন ওই সেমিনার হলের দিকে যাচ্ছেন তখন ওই ব্লুটুথ ছিল, কিন্তু যখন বেরিয়ে আসছেন তখন নেই। ধরে নিচ্ছি এই ব্লুটুথ খুব শক্তপোক্ত প্রমাণ, তাই তো? শোনা যাচ্ছে তদন্তে নাকি সব স্বীকার করে নিয়েছে সঞ্জয় রায়, মানে ধরা পড়তে না পড়তেই সঞ্জয় সব উগরে দিয়েছে বলে শুনছি। আচ্ছা, পরবর্তীকালে আদালতে গেলে সঞ্জয় আবার বয়ান বদলে ফেলবে না তো? মানে তখন যদি সঞ্জয়ের উকিল আদালতে অন্যরকম কোনো কিছু দাবি করে, সেটা ভুল প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ নিশ্চয়ই পুলিশের হাতে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। প্রশ্ন নম্বর 3, এই যে সঞ্জয়, সে কে বলুন তো? এই তৃতীয় প্রশ্নের উত্তর দিতে আর তার সঙ্গে আরও একটা বিষয়ের কথা বলতে হবে আপনাদের। জানেন তো যে এই সঞ্জয় রায় কে বা কেন, বা তাকে বাঁচানোর জন্যই কিনে হোক বা যে কোনো কারণেই হোক, সকাল থেকে কেন একটা আত্মহত্যার তত্ত্ব উঠে এলো? এবং ওই যেটা আগে বলছিলাম যে কোথাও গিয়ে এরকম একজন রক্তাক্ত, শুনলেন তো ফরেন্সিক বিশেষজ্ঞদের বক্তব্য, অর্ধনগ্ন অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া গেছিল, এত আঘাতের চিহ্ন, অথচ কোথার থেকে একটা রটিয়ে দেওয়ার চেষ্টা হলো। তার বাবা মাকে বলা হলো মাইনর, কিছু এক্সটার্নাল ইনজুরি নেই। এই সবগুলোর মধ্যে যে ধোঁয়াশা রয়েছে, তার মধ্যে থেকে ওই সব থেকে বড় প্রশ্ন তো ওটাই, কেউ কি কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছিল? যদি সেটাই সঞ্জয় রায় হয়ে থাকে, তাহলে কেন? এইগুলো বোঝাতে গেলে আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়।